শিল্প মানে চিত্র শিল্প। তা আমি কোথা থেকে উঠে এসে চলে বসলাম এই সভায়, এটা আমার নিজেরই অবাক লাগছে। তো আমাদের এখন বয়স হয়েছে, সুজন ভাই আমরা এক সময় নানানভাবে কাছাকাছি ছিল। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র তখন অপেক্ষাকৃত ছোট 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 ঘর, ছোট ছোট জায়গা। তো সেইখানে অনেকেই আড্ডা দিতেন, গল্প করতেন, পরিচয় করতেন। তারেক মাসুদরা সব ফিল্ম আন্দোলন করত, লেখকরা এইসব সাহিত্য নিয়ে তোলপাড় করত, এবং তার মধ্যে দিয়ে নিঃশব্দে এক ব্যক্তি আনাগোনাকে, তিনি হচ্ছেন মেসেঞ্জার। আমি তাকে প্রথম দেখি আমার মনে হয় 1974 সালটা, এবং দেখার জায়গাটাও বিচিত্র। জার্মান কালচারাল ইনস্টিটিউট, দীর্ঘদেহী, দীর্ঘ নাসা, ওই আবার বাঁকা নাসা টাসা, ওনার সব স্ক্রিপ্ট তার শিল্প জগতের মধ্যে এক সরল। ওনার মধ্যে দুটো মানুষের দ্বন্দ্ব কম ছিল। কারণ একজন যাই হোক, ভালো হোক খারাপ হোক, তিনি একজন, এবং তার বিশ্বাসেও তিনি এক, তার হৃদয়েও তিনি এক, এবং এবং ওই যে একটু আগে তার মধ্যে একটা innocent self, innocent self, একদম শিশু। এরকম মানুষ যেন বুদ্ধি, প্রতিভা, কীর্তি সব আছে, কিন্তু তার উপর কোথায় যেন সম্পূর্ণ নিষ্পাপ এবং সম্পূর্ণ ঐশ্বর্য। এটা আমার কাছে আশ্চর্য। এটা উইলিয়াম ব্লেকের কথা এবং তার ছবির কথা এই প্রসঙ্গে মনে পড়ে যে তার মধ্যে ঠিক এই ধরনেরই একটা ইনোসেন্স, যেমন সংস অফ ইনোসেন্স বিখ্যাত কবিতার বই রয়েছে, সংস অফ ইনোসেন্স। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের জন্য অন্য কিছু সংস্থায় এসেছি। কিছুদিন আগে আমি এখনো পড়া ইনফেকশন করছি, আর আমার হাতের লাঠিতে বুঝতেই পারছে যেটা আত্মরক্ষার জন্য নয়, প্রয়োজনে ব্যবহার করুন, প্রয়োজনে ব্যবহার তো সেই রকম। তো একটু অসুস্থ,
সুতরাং আমি বুঝছি আর আমাকে যে সভাপতি তৈরি করতে হবে এটা আমি কনফার্ম হয়েছি কালকে সন্ধ্যায়, কারণ আমার 4 দিন একটা না ঝাঁঝা জ্বর গেছে, তার ফলে আমি আচ্ছন্নের মতো ছিলাম। আমার কাছে কাগজও এসেছে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। কালকে সন্ধ্যার সময় একজন আমাকে বলল যে কালকে তো তোমার বক্তৃতা আছে। ভাগ্যভাবে যে বলেছি, আমি অন্তত জানতে পেরেছিলাম যে আমার বক্তৃতা আছে, কারণ এই দুর্বৃত্ত আমার পাশের পাশায় এবং সে তার ক্যামেরা নিয়ে এখানে ওখানে সেখানে নানান করতো, যাদের সেখানে সবাই শিক্ষক বড় শিক্ষক। আর আমি তো শিক্ষকতা নেই, সাহিত্য আন্দোলন ব্যস্ত। তো হঠাৎ ক্যামেরা হাতে 4টা আজকে ক্যামেরার কাছে মানুষের চাইতে ক্যামেরা বেশি, এবং ক্যামেরা কি অত্যাচার করতে পারে, ছবি যে কত খারাপ তেমন সেটা আজকে তরুণ সমাজকে দেখলে অনেক সময় বোঝা যায়। তরুণ সমাজ বললাম এই জন্য যে তাতে আবার তরুণরা না রুষ্ট হয়, তেমন তরুণ সমাজ বললাম এই জন্য যে বুড়োরা ওই যে ছোটবেলায় ক্যামেরা ধরে নেয় আর ধরতে পারে মানুষের যা কিছু। এই যে সুলতান ভাই এত শিশু আমিও কিন্তু একজন শিশু পাব। আমার কাছে মনে হয় আমাদের এই বয়স, আমাকে একজন প্রফেসর রহমান সুমন বললেন যে আপনি যদি বড়দের পড়াতে পারেন তাহলে পরে অমক পুরস্কারের জন্য আমি আপনাকে কি বলে সুপারিশ করব, এবং সে পুরস্কারটা খুব বড় এবং লোভনীয়। লোভনীয় মানে এটা লোভনীয়। আচ্ছা, তো আমি বললাম যে স্যার আমি একটা অতি সাধারণ মানুষ, তাই বলে কি আমার সময়ের এইটুকুও দাম নাই? আমি পড়াতে যাব, জীবন নষ্ট করতে যাব, বুড়োদের পড়বে, এরা তো শেষ হয়ে গেছে, এরা তো মৃত, এদের হৃদয় নতুন হয়। পৃথিবীতে কখনো কখনো কোনো মানুষের বৃদ্ধের মধ্যে একটা যৌবনের সময়। আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের অল্প বয়সের ছবিতে রবীন্দ্রনাথের পার্থক্যের ছবি অনেক সুন্দর, কারণ ততদিনে আবেগ প্রজ্ঞা সমস্ত কিছু সমন্বিত হয়ে গেছে তার ব্যক্তিত্বের। তখন আচ্ছা, তো কোনো বৃদ্ধ আছে যিনি বৃদ্ধ বয়স, রবীন্দ্রনাথ যখন মারা গেলেন 80 বছর বয়সে, অবশ্যই সেকালে 80 বছর একটা বিরাট বয়স। আমাদের আমি কিন্তু 80 বছর কোনো বয়স, এখন রিটায়ার করে, তখন রিটায়ার করতে চাকরি থেকে 57 বছর বয়সে। আমাদের মনে হয় বাবা এত পর্দা, এতদিন বেঁচে ফেলেছে, এতদিন চাকরি করে ফেলেছে, আর এখন যখন 65 বছর বা 61 বছর বয়সে রিটায়ার করে কেউ, তখন আমার মনে হয় যে বালকটা আবার রিটায়ার করবে,
পারতে চায়, তবে বৃদ্ধরা কোনো বৃদ্ধ সঠিক না। রবীন্দ্রনাথ যখন মারা গিয়েছিলেন তখন বুদ্ধদেব বসু তার করে একটা ইংরেজিতে প্রবন্ধ লিখেছেন, এবং সেই প্রবন্ধে বলেছেন, লিখেছেন যে টেগর ডায়েড প্রিম্যাচিওর ডেথ, অপরিণত বয়সে রবীন্দ্রনাথ মারা গেলেন। কেন অপরিণত? কারণ তিনি তখনও জন্মাচ্ছেন, তিনি তখনও প্রতিদিন নিত্য নতুন নিত্য নতুন স্বপ্নের সঙ্গে উন্মাদ হয়ে উঠছেন। একদম মৃত্যু মুহূর্তে যাওয়ার সময় কি শান্তিহীন প্রচন্ড প্রবল একটা জীবন। এরকম জীবন কিন্তু অনেক মানুষের থাকে। তো কোথা থেকে কোথায় আমি যাচ্ছি আমি জানি না। তো এখন ওই উনি এটা নৈতিক নৈমিত্তিক ঘটে এবং নাতিরা খুব মজা পায় যে নিজের পকেটের মধ্যে কলম রেখে বা কোনো কিছু এলোমেলো হয়ে গেল, তাই কিছু মনে করবেন না। তো শিল্প জিনিসটা আমি যত সামান্য বুঝি, এবং অনেক বড় মানুষেরা যেমন ফ্রান্সিস বেকন, উনি একটা কথা খুব জোর দিয়ে যে আর্ট ইজ ম্যান added to nature. Art is man added to nature. আমার সামনে প্রকৃতি আছে, আমি আঁকতে যাচ্ছি, আমি কি হুবহু ওই প্রকৃতিটাকেই আঁকি? তাহলে তো সুলতান ভাইয়ের মানুষগুলো সব আমাদের মতো দেখতে হবে। উনি কি হুবহু আমাদের রেখেছে? কাকে রেখেছে? তার জীবনের নিজের ভিতর তার শক্তি রেখেছে, তাই না? তার নিজের যে বলিয়ান, বলিয়ান যে জীবন, যে বাঙালির স্বপ্ন, এটা যুদ্ধ না হলে, এটা আমার সভা মুক্তিযুদ্ধ না হলে এই মানুষটা সুলতান ভাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে। মুক্তিযুদ্ধের সময় তিনি আবিষ্কার আমাদের এই কৃষি সভ্যতার নিঃশব্দে বহুদিন ধরে উদ্ভিদের মতো দাঁড়িয়ে থাকে এই মানুষেরা, তারা কি অপরিমেয় শক্তি, সেই শক্তিকে তিনি রেখেছেন। মানুষ ওখানে প্রকৃতির চেয়ে একটু বড় হয়ে গেছে, কারণ প্রকৃতি তো নতুন ভাবে জন্ম নেবে, কিন্তু মানুষ নতুন বিশ্বাসের সঙ্গে, নতুন উদ্দেশ্যের সঙ্গে মানুষ নতুন ভাবত। সুতরাং মানুষের এই শক্তিকে দেখে তিনি
বিস্মিত হয়েছে এবং সেই বিষয় ওই তাকিয়ে দেখে কি মানুষ, এই কি বাঙালি, এই কি আমরা, এই কি আমাদের চেহারা, এই কি আমাদের চেহারা। উনি এটা আঁকতে পেরেছেন তার কারণ তিনি বাঙালিত্বকে যে চোখে চাউনিতে তাকিয়েছিলেন বাঙালি, যেমন বাঙালির মধ্যে তিনি যে শক্তি এবং বলিয়ান একটা স্পর্ধা দেখেছিলেন, সেই স্পর্ধা। তো যদি এটা হতো তাহলে এটা হতো। আরেকটা হলো যে এমনি কথা পরে ওনার তো ফরমান যেমন আনুষ্ঠানিক আর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, সত্যিকার অর্থে প্রতিভাবান মানুষই প্রাতিষ্ঠানিকতা পায়। প্রতিভাবান মানুষ ওই পথ বাঁধার ছকটা জীবনের মধ্যে চলতে পারে, কারণ তারা অনেক বড় জীবন নিয়ে জন্ম। কেমন আপনি যিনি লিখেছেন করতে পারি লোক বুদ্ধি না, আপনি যে বুঝতেন তাতে আবার এটা শুধু এখন এখন ওনার পড়াশোনা আছে সেলফ, এইসব মানুষের হচ্ছে ঈশ্বরের প্রতীক, যারা নিজের থেকে আমরা সাধারণত শেক্সপিয়ার থেকে জন্মাই, নাহলে রবীন্দ্রনাথ থেকে জন্মাই, নাহলে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং থেকে জন্মায়, বিভিন্ন জায়গা থেকে আমাদের গতানুগতিক শিল্পী। কিন্তু কিছু শিল্পী আছে যারা নিজের থেকে জন্মগ্রহণ করতে পারে, এবং উনি ছিলেন সেই দল। এদের পড়াশোনার কোনো দরকার, এই যে চণ্ডীদাস সুরহ মানুষ ভাই, সবার উপরে মানুষ তাহার উপরে। সেই যুগে, যেই যুগে কানু ছাড়া গীত না, কৃষ্ণ ছাড়া কোনো কথা না, সেই যুগে বসে একজন মানুষ বলছেন যে সবার উপরে মানুষ তাহার, এবং এটা আজকের কথা, আজকের করতে 400 বছর আগে। কি আমরা এখানে আমরা কি দেখি, আমরা একটা জিনিসই দেখি যে এই চণ্ডীদাস স্বতঃস্ফূর্ত প্রতিভা, এই কথাটা তার ভিতরে এসে থাকতে পারে আমার ধারণা। কেমন উনি এক জায়গায় লিখছেন, তার একজন প্রেমিকা ছিল, এবং আপনারা দুঃখিত হবে কি শুনতে দেন, আনন্দিত হবেন জানি না। এই প্রেমিকা ছিলেন ধূপিনী, ওই যে কাপড়, হ্যাঁ ধূপিনী, তার নাম ছিল রামী। কেমন তো সেই রামী কাপড় ধুয়েছে নদীতে, দূরে বসে কোথাও চণ্ডীদাস তাকে দেখছেন এবং কবিতাটা দিচ্ছেন। রামী কি করছে,
রামের কাপড় একটা নীল শাড়ি, কেমন সেটা গোসল করে তারিখ করে সেটাকে ধুয়ে চিপতে চিপতে বা নিংড়াতে নিংড়াতে রামী নদীর থেকে উঠে আসছে। সেই সময় তিনি লিখছেন যে চলে নীল শাড়ি নিগারি নিগারি, সে চলে যাচ্ছে নীল শাড়ি নিগারি নিগারি পরাণ শহীদের মধ্যে। আমার হৃদয় এবং সেই সঙ্গে মুচড়ে যাচ্ছে আমার হৃদয়। এটা কি শিল্পের এই জগৎ, এটা কি সচেতনভাবে কোনো মানুষের পক্ষে? এটা একটা মুহূর্তের উদ্ভাস যে জিনিসটা হয়। তো ওনার মধ্যে এই ব্যাপারটা আছে, কেমন উনি খুব ন্যাচারাল এবং আমরা এমনিও দেখব যে আমি পেল মনে করে কথা শেষ করবো কিছুদিন যে আমরা এমনিতেও একটা জিনিস আমরা দেখি, গল্পটা কবি, গল্পটা শিল্পী, গল্পটা স্মরণ কবি যারা তাদের মধ্যে একটা গল্পটা ব্যাপার, আর প্রতিভাবানদের মধ্যে একটু অন্য একটা কণা, হ্যাঁ, সে আগুনের একটা কণা অন্যদের তাদের মধ্যে। যেমন ধরা যাক একটা বিষয় নিয়ে প্রচণ্ড চিন্তা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কোলাহল উঠেছে, কোনটা সঠিক কোনটা, যেমন ওনাকে নিয়ে কোলাহল উঠেছে যখন উনি প্রথম আঁকতে শুরু করলেন। আমিও ঢাকা শহরের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পীকে বলতে শিখেছি বা শুনেছি যে কি আঁকে সব বড় বড় লোক, এইভাবেই দেখেছি সে আদিম কি আঁকে, এই সরলতা অত সোজা, এই সরলতা খুব কঠিন। যেমন আমরা কঠিন হতে পারি, জটিল হতে পারি, কেমন কিন্তু সরল নয়, সহজ নয়, কেমন এটা কিন্তু অত সহজ ব্যাপার। এটা সব খুব ভেতরকার একটা স্পার্ক, নিজের ভেতরে হঠাৎ একটা বিদ্যুৎ উদ্ভাস, এটা যদি না ঘটে তাহলে মানুষ এই জায়গায় যেতে। আর একটা কথা বলবো যে কথা বলবো যে ভুলেও যায়, বলতে বলতেই ভুলে গেছি। আচ্ছা যাক, ভুলে গেছি। তো এটা আমাকে প্রথমে কিছুকাল আগে দিন মোহাম্মদ সাহেব আছেন না, ডাক্তার, হ্যাঁ, এইসব কিসের ডাক্তার, নার্ভের ডাক্তার, উনি হঠাৎ আমাকে একদিন বললেন যে আপনি যে বক্তৃতা করতে দাঁড়ান, আপনি কি পয়েন্টগুলো লিখে রাখেন আগে, যে এই 5টা পয়েন্টে আমি করি। আমি বললাম আমি যেটা করি। উনি বললেন যে পরে না করলে একদিন দেখবেন যে হঠাৎ ভুলে গেছে। কেমন আপনি হঠাৎ দেখবেন যে আপনি ভুলে গেছেন, এবং সত্যি সত্যি এটা ভুল। 700 ডাক্তার আমার সামনে, বক্ষব্যাধির চিকিৎসক, তাদের সামনে কথা বলতে হঠাৎ দেখি যে আমি আর কথা বলতে পারছি, ভুলে গেছি। কেমন এটা কোথায় আমাদের এই বয়সে W.B. Yeats লিখেছিলেন, an old man is like a tattered coat on a stick. কেমন একটা পুরো মানুষ একটা স্টিকের উপরে একটা এলোমেলো মানে অগোছালো একটা ইসে কি বলে কোটের,
কবি। এখন আমরা শেষ করি। ভাষা একটা সাধারণ মানুষ কিন্তু গল্পটা একই ভাষা ব্যবহার করে, কিন্তু চণ্ডীদাস কিন্তু একই ভাষা ব্যবহার করেন। তিনি অন্য কবিদের চেয়ে আলাদা ভাষা ব্যবহার করেন। তিনজন চণ্ডীদাসের খবর পাওয়া গেছে, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস। কিন্তু আপনারা এই তিনজনের কবিতা পড়েন, একটা লাইন পড়ে আপনি বলে দিতে পারেন কে কোন চণ্ডীদাস। অন্তত দ্বিজ চণ্ডীদাস যার কথা আমি বলছিলাম, তার একটা লাইন, একটা শব্দ থেকে বোঝা যায় যে এই মানুষটি আলাদা, এই কবি আলাদা। কোন কবি আলাদা, কোন কবি আলাদা, কোন শিল্পী আলাদা, যার জীবন আলাদা, যার জীবন আলাদা, তার ভাষাও আলাদা, তার রেখা আলাদা, তার রং আলাদা, এবং রং রেখা কিছু না থাকলেও ওটা একটা আলাদা শিল্প। এটা একটু যে দরকার নাই কোনো কিছু, তেমন সহজেই বিষম ভুলে যাচ্ছে যে মানে যে পারে গো আপনি পারে, পারে গো যে পারে সে আপনি পারে, পারে গো। যিনি পারবেন তিনি অনায়াসে, আর যদি না পারার হয় তো কত পরিশ্রম, কত কিছু দিবে। যেটা বলছিলাম যে হয়তো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে একটা সমাজে, তার মধ্যে অনেক পণ্ডিত আছে, অনেক লেখক আছে, অনেক এটা আছে। তো ধরা যাক একটা রেস্টুরেন্টের মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্ক চলছে। আমাদের এখানে এখন আর তর্ক বিতর্ক এই স্তরে হয় না। হ্যাঁ, তর্ক মুখ থেকে খুব দ্রুতই হাতের দিকে কেমন প্রসারিত হয়ে যায়। কিন্তু ধরা যাক এই ফ্রান্সে, এমনকি ইংল্যান্ডে, এমনকি আমাদের সময়ও মহিতলাল মজুমদার ঢাকা ইউনিভার্সিটি বাংলার রিডার, সেই মহিতলাল মজুমদার উনি বিএ পাস ছিলেন, কিন্তু তাকে রিডার করে রাখা হয়েছে। কেমন? তো একদিন ওই প্রত্যেকদিন সকালে মহিতলাল মজুমদার এবং তার কিছু বন্ধু, প্রফেসর সবাই বন্ধু মাঠে হাঁটতে, হঠাৎ একদিন হাঁটছে, হঠাৎ দেখে মহিতলাল মজুমদার একটা লাঠি বের করে এক পদার্থবিদ্যার অধ্যাপকের দিকে ষাঁড়ের মতো তেড়ে যাচ্ছে, তেড়ে যাচ্ছে পাষণ্ড এরকম, মানে আর সবাই না ধরে ফেললে উনি বসিয়ে দিয়েছে। বড় বড় মানুষদের মধ্যে কেমন? একদিন আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেখি হচ্ছে, মানে একটা বইয়ের উপর আলোচনা হচ্ছে, জন লকের, ফিলোসফার জন লকের অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এরকম বইটা, সেটার উপরে আলোচনা হচ্ছে। আমাদের আলোচনা 2-2.5 ঘন্টা চলে, তারপরে ব্রেক হয়ে যায়, তারপরে সবাই চা খায় বা দুপুরের খাওয়া খায়, আবার সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। ওই যে ফার্স্ট রাউন্ডে যেসব কথা বাধ্য দিয়েছে ওই সব, তো সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে। হঠাৎ শুনি একটা মারামারির শব্দ। কী ব্যাপার, কী ব্যাপার? আমি ছুটে গেছি, যে দেখি দুজনকে মাটিতে ফেলে একেবারে চোখে মুখে ঘুষি মেরে চলেছে, এবং তাদেরকে ঘিরে তাদের সমর্থকেরা উৎসাহ দিয়ে চলেছে, আরো আরো, হ্যাঁ আরো আরো।
তো আমাকে দেখে ওটা একটু পালিয়ে গেল, এরকমভাবে যেন মিশে গেল সবার মধ্যে। আমি জানতে চাইলাম যে কি নিয়ে মারা হয়, কেমন, এবং জানতে গিয়ে দেখলাম যে মারামারিটা হচ্ছে ওই যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তার মধ্যে যে ফিলোসফিটা আছে সেই ফিলোসফি নিয়ে সেই মতবিরোধ চলতে চলতে মারামারি মারামারি শুরু হয়েছে। এমনিতে আমার কাছে খারাপ লাগলো ওই পরিবেশে আমরা যেখানে থাকি, যে ধরনের আচার আচরণ আমাদের, তাতে মারামারিটা এর সঙ্গে যায়। কিন্তু আবার আমার মনে মনে ভালোও লাগে যে কত কিছু নিয়েই তো মারামারি হয়, হ্যাঁ, কত কিছু নিয়ে তো হয়। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি, যেমন একজন আরেকজনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েছে তাই নিয়ে মারামারি হয়। কত কিছু নিয়ে পৃথিবীতে মারামারি আছে। আর একটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক তত্ত্ব, তা নিয়ে যদি একটু মারামারি হয়, হোক না। হ্যাঁ, এইসবকে অ্যালাউ না করলে পরে একটা সমাজ গতিশীল থাকে, একটা সমাজ জীবন্ত হয়ে উঠবে। এটা এটা তো সেই জন্য ওই যে যখন তর্ক বিতর্ক হয়, অনেক সময় দেখা যায় বড় বড় পণ্ডিতরা অনেক তর্ক করছে, অনেক কিছু লিখছে, এটা করলো সেটা করলো, এবং পরে হয়তো দেখা গেল যে এর মধ্যে 10 জন 10টা বইও লিখে, কিন্তু ওই ঘরের মধ্যে একজন ছিল, সে অত বড় পণ্ডিত না, অত বড় লেখক না, কিছুই না, কিন্তু একজন প্রতিভাবান মানুষ। সে দূরের থেকে সবারটা শুনেছে, নিজে হয়তো পড়েও নাই, এবং ওই যে 10টা বই যখন বের হলো, তখন দেখা গেল ওই যে যে সবচেয়ে অশিক্ষিত মানুষরা, যে শুধু শুনেছে, তার বই সবচেয়ে ভালো। এইটা হচ্ছে মানুষের ভেতরকার প্রতিভা, সেটা স্বতঃস্ফূর্ত, সেটা একটা অম্লান জিনিস এবং নিষ্পাপ বিকার। তবে আমি একটা জায়গায় শুধু করব, যে মানে তার ছবির দিকে তাকালে দেখা যায়, আপনারা সবাই তার ছবি কম বেশি দেখেছেন, তার ছবির দিকে তাকালে দেখা যায় একটা বিশাল বিপুল, তাই না, একটা জগৎ, একটা কৃষিভিত্তিক জগৎ, কেমন, সেটা উজ্জ্বল, সেটা সুন্দর, সেটা বলিয়া, সেটা কর্মমুখ, প্রাণের শক্তিতে প্রাচুর্যে ভরা একটা জীবনকে তিনি আঁকতে পেরেছেন। কেমন, এইটা তার যেরকম, তাকে তিনি আলাদা মানুষ ছিলেন, আলাদা চাউনি ছিল, এই জন্য তিনি আলাদা জগৎকে, এই বাংলাদেশকে আমরা সবাই দেখেছি, কিন্তু বাংলাদেশের এই শক্তিকে আমরা দেখি। এই জন্য শিল্প হচ্ছে আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার। কেমন, ওই আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার, মানে প্রকৃতি যা, বাঙালি যা তা, সুলতান যা সেটা। বাঙালিদের সঙ্গে সুলতান, চেহারাগুলো কিন্তু সব বাঙালির চেহারা। বাঙালি বলতে যা, তার সঙ্গে সুলতানের সেই বলিয়ান দৃষ্টি, দিব্য দৃষ্টি মিলে যে এইটা করেছে। তো ঠিক আছে, আমি আর একটা গল্প না বললাম, এটা ছোট্ট, সেটা হচ্ছে এরকম শিশুর মতো ছিল। আমি ওনার নড়াইলের বাড়িতে 2বার গেছি, এবং কি হাম্বল লাইফ, কেমন শিশুর মতো একটা মানুষ, আমাকে নিয়ে ঘর ঢুকছেন প্রথমবার,
সামনে একটা জঙ্গল ছোট। উনি বললেন যে এই জঙ্গলে কি থাকে, গফুর সাপ কয়েকটা। আমি বললাম আপনি গফুর সাপ তো ভালো খবর না। তো তখন ওনার সামনের দিকে দাঁত তো কিছু পড়ে গেছিল। তো উনি বলছেন যে এরকম কামড়ায় না, কামড়ায় না, ভালো সাপ। হ্যাঁ, এটা তার তার মতো সাপ, কেমন এটা কামড়ায়, ভালোবাসে, এরা ভালোবাসে। এই একটা গল্প আমার মনে আছে। আরেকটা গল্প, উনি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে থাকতেন বেশি মাঝে মাঝে। একদিন রাত 11টা হয়ে গেছে, আমরা সবাই বাসায় একটু হল্লা করে সব বেরোচ্ছি। উনিও কেন যেন বাইরে যাবেন, তো উনিও বেরোচ্ছেন। তো বেরোনোর সময় পথের উপরে আমাদের একটা কি যেন জাপানিজ জাপানিজ ক্যাশিয়া, হ্যাঁ একটা গাছ ছিল জাপানিজ ক্যাশিয়া, অদ্ভুত সুন্দর, একেবারে মনটাকে প্রাণটাকে জুড়িয়ে সারা গাছ ফুটে থাকে। আমরা যখন ওই গাছের নিচ দিয়ে যাচ্ছি, তখন গাছের পাতাগুলো ঠান্ডা পেরে বোঝায় কিছু একটা একদম মিলিয়ে আছে। ওইটা থেকে চোখ করতে সুতার গায়ে ভালো করে দেখি, চুপ ঘুমুচ্ছে ঘুমুচ্ছে, গাছগুলো ঘুমুচ্ছে, আওয়াজ করে এই যে প্রকৃতির সঙ্গে একটা প্রাণের যোগ, একই প্রাণ, প্রকৃতির মধ্যে যে প্রাণ তার মধ্যে, এইটা আমাকে খুব মুগ্ধ করেছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার ক্লান্তির পরে অনুষ্ঠান হলো, আর দিকে লিখেছে, আমি খুব লেখাটা আমার পছন্দ হয়েছে। কেমন বৈশাখ, আমাকে বুঝতে করতে সময় লাগবে, কারণ আমার বয়স হয়েছে। কেমন তরুণরা আবার অতি সহজেই এগুলোকে নিতে পারে। তো আমি লেখাটা আবার আরেকবার করছি, আমি সেই বলেছি যে আমার লেখাটা ভালো লেগেছে এবং এটা করব। এবং খুব সুন্দরভাবে আহমদ ছফা, কেমন আহমদ ছফার সঙ্গে তখন আমার খুব থাকি। তো ওর একটা বই আছে ওমকা, সেই বইটা আমার বাসার থেকেই তার অরিজিন করেছে। কেমন প্রায় আসতো, প্রায় কথা সব স্কুলে প্রতি তখন একসঙ্গে আমরা বই বই করছি। তো সেই বই বইয়ের মধ্যে একটা নিঃশব্দ নিষ্পাপ হৃদয় নিয়ে আমাদের পাশে আমরা একটি সুলতান সাহেবকে পেয়েছি। এই জন্য তার কাছে তার মরণোত্তর ভাবে, মরণোত্তর পুরস্কার, মরণোত্তর পাবে, তার কাছে আমার কৃতজ্ঞতা।